হিমালয়ের প্রতি মানুষের আকর্ষণ বহুকালের। তবে সে সময় এই আকর্ষণ ছিল কেবল তীর্থকে কেন্দ্র করে, আর এই তীর্থযাত্রা কোনো মতেই নিরাপদ ছিল না একসময়। তবু এই পথে তীর্থযাত্রীদের আগমন ঘটত এবং এখনও ঘটেছে। ভারতবর্ষের উত্তরাখণ্ডে অবস্থিত দেবভূমি এবং 4 ধামের মধ্যে একটি হল বদ্রীনাথ ধাম। ঋষিগঙ্গা ও অলকানন্দা নদীর সঙ্গমস্থলে এবং নর ও নারায়ণ পর্বতের কোলে এর অবস্থান। নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই ধামের প্রতিষ্ঠা করেন। এখানে মন্দিরের অধিষ্ঠিত দেবতা শ্রী বিষ্ণু আর মূর্তি হল নর ও নারায়ণের মিলিত রূপ। হিন্দু ধর্মগ্রন্থে বদ্রীনাথ ধাম বদরী বা বদরিকাশ্রম নামে পরিচিত। ভারতের চতুর্দিক প্রান্তের হাজার হাজার মানুষ এই ধর্মস্থানে ছুটে আসে পুণ্য অর্জনের আশায়। এদের মধ্যে অধিকাংশই কেবল মন্দির দর্শনের উদ্দেশ্যে নিয়ে আসেন, আর কিছু সংখ্যক মানুষের দেখা মেলে যারা চলে আসেন দুর্গম পথের অভিজ্ঞতার সন্ধানে অথবা তুষারাবৃত পাহাড়ের ডাকে। বদ্রীনাথের চারপাশে অবস্থিত পর্বতমালাগুলি উল্লেখ আছে মহাভারতে। কথিত আছে পাণ্ডবরা বদ্রীনাথের উপর দিয়ে স্বর্গের পথে যাত্রা করেছিলেন। তারা বদ্রীনাথের কিছুটা দূরে মানা গ্রাম হয়ে স্বর্গারোহিণী পর্বত আরোহণ করেছিলেন। এ সময় বরফ না পাওয়া গেলেও ঠান্ডা একদম জমিয়ে দেবে। এই ঠান্ডা আটকাতে রুকস্যাকে বেশ কিছুটা গরম জামা পরে নিলাম। দুপুর নাগাদ ট্রেনে চড়ে পড়লাম। পরদিন বিকেলে 4:30 নাগাদ হরিদ্বার। সে দিনটা আমরা হরিদ্বারেই থেকে গেলাম। হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 325 কিলোমিটার, আর সময় লাগে 11 থেকে 12 ঘন্টা। ভোরের বাসে যাত্রী হতে না চাইলে একটু বেলা করে বেরিয়ে বাসে যোশী মঠে একদিন কাটিয়ে পরদিন বদ্রী পৌঁছানো যায়। আমরাও কাল যোশী মঠে পৌঁছাব। সেখান থেকে সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে নিতে হবে। যেহেতু বদ্রীনাথ ছাড়িয়ে আরও উপরের দিকে উঠব, যোশী মঠে প্রয়োজনীয় কাজ সেরে ওখানে রাতটা কাটিয়ে আমরা চলে গেলাম বদ্রীনাথ। যোশী মঠ থেকে বদ্রীনাথ 44 কিলোমিটার, তাই দুপুর নাগাদ বাস আমাদের এখানে পৌঁছে দিল। এতক্ষণে সূর্য অনেকটাই দিগন্তের কোলে ঢলে পড়েছে। আকাশ এখনো পরিষ্কার। দূরে পাহাড়ের চূড়াগুলিকে ঢেকে রেখেছে মেঘের দল। তীর্থযাত্রীতে ভরা এই ধামকে বেশ জমজমাট লাগছে। আমরা একটা ধর্মশালায় আশ্রয় নিলাম। দুপুরে খাওয়া সেরে এবার বিশ্রাম নেওয়ার পালা। সন্ধেবেলায় আরতি দেখে এবং মার্কেট ঘুরে আজকের মতো ঘোরা এখানেই শেষ করে ডিনার সেরে শুয়ে পড়লাম। এখানে থাকবো আরও 3 দিন, তারপর নেমে যাব আবার হরিদ্বার। পাহাড়ি এলাকায় সূর্যোদয় একটু তাড়াতাড়ি হয়েও থাকে এবং সমস্ত জায়গায় সূর্যোদয় দেখাকে মিস করা একদমই উচিত নয়। মন্দিরের চারপাশকে ঘিরে থাকা পর্বতগুলির মধ্যে সবচেয়ে নামকরা হলো নীলকণ্ঠ পর্বত। সূর্যোদয়ের প্রথম কিরণ এই পর্বতের মাথায় এসে পড়ে। ভোর 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম। প্রকৃতির এই সৌন্দর্যকে দেখার জন্য মন্দিরের ঠিক পিছনে নীলকণ্ঠের মাথায় আস্তে আস্তে আলো পড়তে দেখলাম। মাথাটিকে তখন লালচে সোনালি বর্ণের দেখাচ্ছে। চারপাশের উপত্যকা আলোকিত হয়ে উঠছে। শান্ত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করে ফিরে এলাম ধর্মশালায়। কিছুক্ষণ পর সকালে স্নান সারতে চলে গেলাম তপ্ত কুণ্ডে।
একটি প্রাকৃতিক জলের কুণ্ড। হাড় হিম করা ঠান্ডায় এক টুকরো উষ্ণতার ছোঁয়া এখানে। 5 মিনিট লাগলো ধর্মশালা থেকে এখানে পৌঁছাতে। অলকানন্দা নদীর উপর দিয়ে একটা ব্রিজ পার হয়ে আমরা গেলাম ডান দিকে, আর বাম দিকে রাস্তা চলে গেছে মন্দিরে। তপ্তকুণ্ডের গরম জলে স্নানের মধ্যে দিয়ে আমরা বেশ তরতাজা হয়ে উঠলাম। এরপর গেলাম পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়ার আগে এই স্নান অবশ্যই প্রয়োজন। পুজো সেরে তাড়াতাড়ি ফিরে এলাম ধর্মশালা। ব্রেকফাস্ট সেরে বদ্রীর মন্দিরের পাশ দিয়ে চললাম চরণশিলার পথে। এখান থেকেই আমরা ভাড়া করে নিয়েছি একজন গাইডকে, যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। চলতে হবে 3 কিলোমিটার। ঋষিগঙ্গার পাড় ধরে বাঁধানো কংক্রিটের পথ ধরে উঠতে থাকলাম। প্রথম 1.5 কিলোমিটার রাস্তা পুরোটাই চড়াই টানতে হলো, বাকি রাস্তা কিছুটা সমতল। এগিয়ে চললাম। এসে পৌঁছালাম একটি গোলাকৃতি তৃণভূমিতে। গ্রীষ্মের সময় এই স্থান নানা ধরনের বন ফুলে ভরে থাকে। সামনে দেখতে পেলাম একটা পাথরখণ্ড, যাতে ভগবান বিষ্ণুর চরণ চিহ্ন আঁকা। শিলাটি কিছু হেলানো অবস্থায় রয়েছে এবং কিছুটা ক্ষয় হয়েছে। কথিত আছে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে ফেরার পথে এই শিলাখণ্ডটির উপর থেমেছিলেন। এই পথেই চলে গেছে নীলকণ্ঠ পর্বতের পাদদেশে। পর্বতটি গাড়োয়ালের রানী হিসাবেও পরিচিত। আকৃতি পিরামিডের মতো। আরও 3 কিলোমিটার পথ হেঁটে পৌঁছলাম নীলকণ্ঠের পাদদেশে। এখানেই জন্মাতে দেখা যায় নানা প্রকার ব্রহ্মকমল। এই সময়টা ব্রহ্মকমলের নয়, তাই আমাদের সেই সৌভাগ্য হলো না। এখানকার লোকজনের মতে এই পর্বতের চূড়াটিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে ঠিক যেন ভগবান শিব আকাশের দিকে তাকিয়ে বসে আছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতেই এই পর্বতের চূড়া মেঘ এসে ঢেকে দিয়েছে। বেলাও হয়ে এসেছিল, তাই আমরা ফেরার সিদ্ধান্ত নিলাম। নামার পথে খুবই ভালো লাগছিল, কারণ যাওয়ার সময় যে পথ চড়াই তা ফেরার সময় উতরাই হয়ে গেল। ফিরে এসে হোটেলে খাওয়া ছেড়ে নিলাম। আজ অনেকটা পথ চলেছে, আর কালও চলতে হবে অনেকটা পথ, তাই আজ পুরো বিশ্রাম। পরদিনও বেশ ভোরে উঠলাম। আজ যাব 3 কিলোমিটার দূরে মানা গ্রামে। এই গ্রাম পর্যন্ত গাড়ি যাওয়ার উপযুক্ত রাস্তা রয়েছে এখানে। এই গ্রাম অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে, যা কেশব প্রয়াগ নামে পরিচিত। এখানে এই গ্রামটাকে ঘুরতে গেলে আরও 2 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। তাছাড়া এখানে পিট্টুর ব্যবস্থা রয়েছে। 200 টাকার বিনিময়ে এরা পিঠে করে নিয়ে যাবে ট্যুরিস্টদের। এদের উপার্জন সারা বছর কেবল 6 মাসই হয়। মানা গ্রামকে ভারত সীমান্তের সবচেয়ে শেষ গ্রাম বলা হয়। এই গ্রামের পর থেকেই তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এই গ্রামের কেবল ঐতিহাসিক গুরুত্বই নেই, এর পৌরাণিক ঐতিহ্যও আছে। এখানকার ব্যাস গুম্ফা, গণেশ গুম্ফা, ভীমপুল প্রভৃতি তীর্থযাত্রীদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি সরবপ্রিয় মানুষের কাছে। গ্রামের মধ্যে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল 2টো গুম্ফা। দুটি একে অপরের থেকে 300 মিটার দূরে রয়েছে। প্রথমটি গণেশ এবং দ্বিতীয়টি ব্যাস। এটা বলা হয় যে ব্যাসদেব একটি গুম্ফায় বসে মহাভারতের কাহিনী বলছিলেন এবং অন্যটিতে ভগবান গণেশ বসে তা লিখছিলেন। এই গ্রাম থেকেই আরেকটি গাইডের ব্যবস্থা করে নিলাম। প্রথমে ঢুকলাম গণেশ গুম্ফায়, তারপর ব্যাস গুম্ফায়। ব্যাস গুম্ফার ভিতরে পুরোটাই অন্ধকার এবং মন্দিরের একদম ভেতরে একটি প্রদীপ জ্বালানো রয়েছে। এর তুলনায় গণেশ গুম্ফায় অনেকটাই ভালো প্রবেশ করে। এখানকার পূজারী
দলে দলে ভিতরে লোক ঢোকান এবং ব্যাসদেবের মহাভারত রচনার কাহিনী শোনান। আমার চোখ দুটি এই অন্ধকার পরিবেশকে মানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গুম্ফার ভেতরে একটি মার্বেল পাথরের মহারিষি ব্যাসদেবের মূর্তি দেখতে পেলাম। আর 1 কিলোমিটার চলার পর দেখতে পেলাম ভীমপুল। সরস্বতী নদীর ওপর এটি একটি প্রাকৃতিক সেতু। একটা বিশাল বড় পাথর দিয়ে দুটি পাহাড়কে যুক্ত করা হয়েছে। এই সেতু পাণ্ডুপুত্র ভীমের তৈরি, দ্রৌপদী যাতে সহজে সরস্বতী নদী পার করতে পারেন, তাই ভীম এই সেতু তৈরি করেন। এরপরই লক্ষ্মীবনে তার মৃত্যু ঘটে। তার নামে একটি মা সরস্বতী মন্দিরও তৈরি করা হয়েছে। দুটি পাহাড়ের মাঝ দিয়ে তীব্র বেগে নদীটি বয়ে চলেছে এবং এর গর্জন আমরা বেশ ভালোই শুনতে পাচ্ছিলাম। নদীটি কিছু দূরে গিয়ে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঘড়ির দিকে তাকাতে বুঝতে পারলাম যে এখানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। সত্যি সময় কোথা থেকে কেটে গেল বোঝাই গেল না। কিন্তু আমাদের যে আরও ট্রেক বাকি, তাই চটপট হাঁটা শুরু করলাম। মানা গ্রাম থেকে সোজা নিচে নেমে এসে অলকানন্দার উপর দিয়ে সেতু পেরিয়ে নারায়ণ পর্বতের গা ধরে উপরে উঠে গেলাম। এখানে নরনারায়ণের মাতার মন্দির দর্শন করলাম। মন্দিরটি মাতা মূর্তির মন্দির নামে পরিচিত। পুরাণ মতে মাতা মূর্তি শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যখন শ্রী বিষ্ণু পৃথিবীতে আবার অবতার রূপে জন্ম নেবেন যেন তার গর্ভজাত হন। শ্রী বিষ্ণু খুশি মনে তার প্রস্তাব মেনে নেন এবং মাতা মূর্তির যমজ দুটি সন্তানের জন্ম দেন। তারাই নর এবং নারায়ণ রূপে পৃথিবীতে আসেন। প্রতি বছর আগস্ট মাসে এখানে একটি মেলার আয়োজন করা হয়। প্রথমে কিছুটা কংক্রিটের পথ দিয়ে এগোতে লাগলাম। এরপর চাষের জমির বেড়ার পাশ দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চললাম লক্ষ্মীবনের দিকে। অলকানন্দা নদীটি ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি, আর অপর পারে রয়েছে বসুধারা যাওয়ার পথ। ঘণ্টাখানেক চলার পর আমরা একটা বোল্ডার জোনে এসে পড়লাম। আরও প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর একটা তৃণভূমি পেলাম যার নাম চামতলি। মানা থেকে দূরত্ব 4 কিলোমিটার। এখান থেকে ঠিক অপর পারে বসুধারাকে দেখতে পাচ্ছি। পাহাড়ের মাথা থেকে একটা সরু জলধারা নিচে নেমে এসেছে। ঝর্ণার উচ্চতা প্রায় 400 ফুট। শীতের সময় ঝর্ণাটি পাহাড়ের গায়ে একদম জমে যায়। এ অঞ্চলে এপারে কি ওপারে কোথাও জনবসতি চোখে পড়বে না। চারপাশে বরফে ঢাকা চৌখাম্বা, শতপন্থ প্রভৃতি পর্বত। আকাশে রোদ ঝলমল করছে, তাও এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার আমেজ বেশ ভালোই উপভোগ করা যাচ্ছে। আর 1 ঘন্টা পথ হেঁটে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীবনের মধ্যে। উচ্চতা প্রায় 12,000 ফুট। বিশাল মাঠের মতো তৃণভূমি, নিচে নদীর পাড়ে ভুজ গাছের বন। বাম পাশে উঠে গেলে খাড়া নারায়ণ পর্বত। কথিত আছে এখানেই দ্রৌপদী মারা গিয়েছিলেন। এখান থেকেই পথ চলে গেছে শতপন্থ তালের দিকে। হিমালয়ের অনেক মহাত্মা মানুষ একাদশীর দিন এই তালে পুণ্য স্নানে আসেন। বনের মধ্যে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম আর হোটেল থেকে নিয়ে আসা প্যাকেট লাঞ্চ খেয়ে নিলাম। দুপুর থেকে এসেছি, এবার ফিরতেই হবে। মানা গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। বিকেলের মধ্যে ফিরলাম মানায়। শেষ গাড়ি করে নেমে এলাম বদ্রীনাথে। আজ এখান থেকে আমরা পরদিন হরিদ্বারে ফিরে এলাম। এখান থেকে কলকাতায় ফিরে যাব অবিস্মরণীয় কিছু স্মৃতিকে সঙ্গে নিয়ে। তাহলে কিভাবে যাব ছোট্ট করে জানিয়ে দিই আপনাদের। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে তাড়াতাড়ি হরিদ্বার পৌঁছানো যায়।
কুম্ভসই এক্সপ্রেসের ভাড়া 2A 2100, 3A 1425। দুপুর 1:10 নাগাদ ট্রেনে চললে পরের দিন 4:15 হরিদ্বার পৌঁছে দেবে। এই ট্রেন মঙ্গল শুক্র বাদে সব দিনই চলে। এছাড়া দুন এক্সপ্রেস হরিদ্বার পৌঁছানো যায়। হরিদ্বার পৌঁছে একদিন স্টে করতে পারেন, তাহলে খুব সুবিধা হয়। এছাড়াও যদি হরিদ্বারে পৌঁছে ক্যাব বুক করেন, ক্যাব বুক করে বদ্রীনাথে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাকে, আমার এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।